ফোন টিপতেছি, এমন সময় দেখি রাফি কল করছে। তাই আমি ফোনটা রিসিভ করতে রাফি বলে উঠলো, মামা কি অবস্থা, শরীর এখন কেমন আছে? আমি বললাম, এই তো মামা ভালো, তোর কি অবস্থা? রাফি বলল, মামা আর বলিস না, আরোহী আমারে পাত্তা দিচ্ছে না, কি করব বল মামা। আমি বললাম, তুই কি করতে পারবি? রাফি বলল, মানে? আমি বললাম, মানে হলো তুই কি আমার মতো আরোহীর পিছনে ঘুরতে পারবি? রাফি বলল, ভাই আমার জাস্ট আরোহীকে ভালো লাগে, তাই বলে তার পিছনে ঘুরে নিজের অসম্মান করতে পারবো না। লাগবে না এমন ভাবলি মেয়ে, একটু কথা বলতে গেলে মুখ ফিরিয়ে নেয়। আমি বললাম, তাহলে আর প্রেম করা লাগবে না। রাফি বলল, ওই বেটা আমি কি প্রেম করবো নাকি? আমি বললাম, তাহলে কি করবি? রাফি বলল, বিয়া করবো। কিন্তু এটার আগে তার কাছ থেকে জানতে চাইছিলাম সে আমাকে পছন্দ করে কিনা, কিন্তু সে তো ভাব দেখিয়ে চলছে। আমি বললাম, ভাই একটা কাজ কর, এইসব তালবাহানা না করে আরোহীর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যা, এটা করলেই তো হয়। রাফি বলল, এটাই করতে হবে, কিন্তু বাবাকে কিভাবে বলবো? আমি বললাম, আচ্ছা আমি সময় করে বলে দিবনি আঙ্কেলকে। রাফি বলল, ওকে দোস্ত, তোকে এই কথার জন্য ফোন দিয়েছিলাম। আমি বললাম, শালা এটা সরাসরি বললেই তো হয়, রাখ শালা, এটা বলে ফোন কেটে দিলাম। এইদিকে আমার কথা শেষ হতেই দেখি তানিয়া ওয়াশরুম থেকে গোসল করে বের হয়েছে। তখন আমি বললাম, এই যে আম্মুকে বলবেন আমার জন্য খাবার আনতে, অনেক ক্ষুধা লাগছে। এইবার তানিয়া আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে চলে গেল নিচে। একটু পর আমি দেখি তানিয়া খাবার আনছে। আমি বললাম, আপনি কেন খাবার আনছেন? তানিয়া বলল, তো আমি আনবো না তো কে আনবে? আমি বললাম, কেন, আমি তো আম্মুকে আনতে বলছি। আম্মু, ও আম্মু। তানিয়া বলল, এত চিৎকার করে লাভ নাই, আম্মু আসবে না, আম্মু একটু পাশের বাসায় আন্টিদের কাছে গিয়েছে। আমি বললাম, তার ছেলের ক্ষুধা লাগছে, ছেলেকে না খাইয়ে পাশের বাসায় গিয়েছে আড্ডা দিতে, এখন আমি খাবো কেমনে? আমার যে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তানিয়া বলল, কেন, আমি আছি কি করতে? আমি থাকতে আমার বোন না খেয়ে থাকবে, এটা কখনো হতে পারে না। আমি বললাম, আমি আপনার হাতে খাবো না, তাছাড়া আপনি আমাকে খাওয়ালে আপনার পাপ হবে, কারণ আমি একটা খুনি, সো আপনার উচিত খুনি থেকে দূরে থাকা। তানিয়া বলল, এই যে ভাবওয়ালা, বেশি ভাব নিবেন না বুঝলেন, আমি আগেও বলছি আমার ভুল হয়েছে, এখনো বলছি আমার ভুল হয়েছে, তাই এইবারের মতো ক্ষমা করে দাও। আমি বললাম, আপনি কোনো ভুল করেননি, আপনি ঠিক ধরেছেন আমি একটা খুনি। তানিয়া বলল, ওই একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, এখন খাবার খাবে নাকি চলে যাব? আমি বললাম, খাবার রেখে যান, আর আম্মু আসলে আমার এখানে পাঠিয়ে দিবেন। তানিয়া বলল, ওকে আমি খাবার রেখে যাচ্ছি, বাট আম্মু আসবে না। আমি বললাম, কেন আসবে না? বলবেন আমি না খেয়ে আসি, আমাকে খাইয়ে দিতে বলবেন। তানিয়া বলল, আমি একটু আগেই বলছি। তখন আম্মু আমাকে ধমক দিয়ে বলে, বউ থাকতে আমি কেন খাইয়ে দিব, আর ওর যদি এত ভাব তাহলে না খেয়ে থাকতে পারে, এতে আমার সমস্যা নাই, এটা বলে আম্মু চলে গেল। আমি বললাম, আম্মু এটা বলতে পারলো? অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তানিয়া বলল, বলতে পারলো না, বলছে। আমি এখন ভাবতে লাগলাম, শালার অনেক ক্ষুধা লাগছে, এখন কি করি, না খেলে তো মাথা ঠিক থাকবে না। তানিয়া বলল, এত কি ভাবছো, এখনো সময় আছে, আমি খাইয়ে দিব নাকি রেখে চলে যাব? দেখো যদি রেখে চলে যাই তাহলে আর বললেও খাওয়াবো না, রাগ শুধু তোমার একার নাই, আমারও আছে। এই কেমন বউ আনলাম, যেখানে নিজে রাগ করার কথা সেখানে সে উল্টো আমার উপর রাগ দেখাচ্ছে। না বাবা, যেই রাগী, এখন না খেলে মনে হয় আর পেটে ভাত পড়বে না। আমি মুখটা মলিন করে বললাম, থাক থাক, আর কষ্ট করতে হবে না, দেন খাইয়ে দেন, অনেক ক্ষুধা লাগছে। আমার কথা শুনে তানিয়া একটা হাসি দিয়ে মনে মনে বলল, এই তো চান্দু, এইবার লাইনে এসেছো। তারপর তানিয়া আমার পাশে বসে প্লেট হাতে নিয়ে আমার মুখের সামনে খাবার নিয়ে গেল, আর আমি হা করতেই তানিয়া হাত পিছনে নিয়ে গেল। আমি বললাম, কি হলো, হাত পিছনে নিয়ে গেলেন কেন? তানিয়া বলল, এত সহজে তো খাওয়াবো না, আগে আমাকে তুমি করে বলতে হবে। আমি বললাম, আচ্ছা তুমি করে বলবো, এইবার তো খাইয়ে দাও। তানিয়া বলল, দিব তো সোনা, আগে আমার এই গালে একটা পাপ্পি দিতে হবে। আমি বললাম, কি, পারবো না, তুমি বলতে বলছো, বলেছি, এখন পাপ্পি পারবো না। তানিয়া বলল, ওকে আমিও খাওয়াবো না, খাবার রেখে গেলাম।
এটা বলে উঠতে গেলে আমি বললাম, এই না না বউ পাখি, উঠিও না, ক্ষুধার জ্বালায় মরে যাব। তানিয়া বলল, ও মা তাই? তাহলে পাপ্পি দাও, খাইয়ে দিব জামাই সোনা। এটা বলে আমার মুখের সামনে গাল এগিয়ে দিতে আমি একটা পাপ্পি দিলাম। তারপর তানিয়া খাইয়ে দিতে লাগলো। একটু পরে খাবার শেষ করে তানিয়া আমাকে ওষুধ খাইয়ে দিল, আর যাওয়ার সময় আমাকে একটা পাপ্পি দিয়ে বলে, জামাই সোনা এইবার রেস্ট নাও কেমন। আমি গেলাম। এটা বলে তানিয়া চলে গেল, আর আমি তানিয়া যাওয়ার দিকে তাকিয়ে বললাম, আহা গো, এমন বউ পেলে সারাদিন রাগ করে থাকলেও লাভ, জোর করে খাইয়ে দিবে। আহ কি মজা আকাশে বাতাসে। এইভাবে খুনসুটি রাগ ঝগড়ার মাঝ দিয়ে পেরিয়ে গেল 15 দিন। এখন আমি প্রায় অনেকটা সুস্থ, আর এখনো তানিয়াকে বেশি পাত্তা দিই না। এতে করে তানিয়া প্রচুর রেগে যায়, তবে অসুস্থতার ভান ধরলে কিছু করে না। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হতে যাব, তখন তানিয়া বলে উঠলো, এত সুন্দর করে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? আমি বললাম, মেয়ে দেখতে যাচ্ছি। আপনার কোনো সমস্যা? আমার কথা শুনে তানিয়া আমার কলার ধরে বলল, কি বললি কুত্তা, ঘরে বউ রেখে বাইরে যাচ্ছিস মেয়ে দেখতে? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমি বললাম, মারা এত সহজ নাকি? আমার কলার ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। তানিয়া বলল, না ছাড়বো না। কি করবি তুই? আমি বললাম, কিছু করব না, কলারটা ছাড়ো, বড় স্যার ডাকছে, সেখানে যাচ্ছি। আমার কথা শুনে তানিয়া আমার কলার ছেড়ে বলতেছে, সত্যি তো? আমি বললাম, সত্যি ভাই, আসি। তানিয়া বলল, খবরদার কোনো মেয়ের দিকে যেন চোখ না পড়ে। আমি বললাম, পড়লে তাতে আপনার সমস্যা কোথায়? আমার চোখ আমি দেখব। এটা বলে দিলাম দৌড়। পাখিটাকে আজ সেই রাগিয়েছি। এইদিকে আমার কথা শুনে তানিয়া রেগে বলল, কুত্তা কি বলছিস, দাঁড়া, আজ বাসায় আয়, দেখাবো মজা আমি কি জিনিস। এইদিকে আমি বাসার নিচে এসে রাফিকে কল দিলাম, কই রে তোরা? রাফি বলল, এই তো রহিম মামার দোকানে চলে আয়। তারপর আর দেরি না করে মামার দোকানে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি রাফি, রানা, নাইম বসে আড্ডা দিচ্ছে। তারপর আমি গিয়ে তাদের পাশে বসে বললাম, কি অবস্থা তোদের মামা? রানা বলল, কেমন আর হবে, তোর মতো ভণ্ডকে ছাড়া কি আর আড্ডা মজা হয়? নাইম বলল, ঠিক বলছিস, ওকে ছাড়া দিন ভালো লাগে না। আমি বললাম, আমাকে ছাড়া আড্ডা দিতে ভালো লাগে না, কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে ভালো লাগে। হালা পাম ভালোই দিতে পারিস। রাফি বলল, তার কি করবে, ওদের তো আর তোর মতো বউ নেই যে ঘরে বসিয়ে আদর দিবে। শালা কত বড় ফাজিল হলে অর্ধেক মাস বউয়ের আসলে লুকিয়ে থাকে। আমি বললাম, এত জলে কেন, পারলে তোরাও থাক আমার মতো। এইভাবে আরো আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। তখন আমি রাফিকে বললাম, রাফি চল, বড় স্যার ক্যাম্পে যেতে বলছে, এখানে এই জায়গায় নাকি ক্যাম্প দিছে। রাফি বলল, ও তাহলে চল। তারপর রানা আর নাইমকে বিদায় দিয়ে চললাম ক্যাম্পের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে চলে আসলাম। তারপর স্যারের সামনে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো, তোমরা কেমন আছো? আর আবির, তোমার শরীরের কেমন অবস্থা? আমি বললাম, আলহামদুলিল্লাহ স্যার, ভালো। স্যার বলল, আসো, তোমাদের সাথে কিছু কথা আছে। এটা বলে স্যারের সাথে আমরা দুইজন এক কোনায় বসে পড়লাম। রাফি বলল, জি স্যার, এখন বলেন। স্যার বলল, দেখো রাফি আর আবির, তোমরা যদি মনে করো নাসির নিজাম এদের মেরে শহরকে সন্ত্রাসী মুক্ত করেছো, তাহলে এটা ভুল। রাফি বলল, জি স্যার, আমরা তো এটা কখনো মনে করিনি, কারণ এরা হচ্ছে অপরাধের গোড়া, এদের তো ঢাল আছে, তাই না? স্যার বলল, কিন্তু আমার মনে হচ্ছে এটার চেয়েও বেশি। আমি বললাম, মানে স্যার? স্যার বলল, মানে হলো, তোমরা যেদিন নাসির আর নিজাম চৌধুরীকে মারলা, তার পরের দিন থেকে বাংলাদেশ মাফিয়া সিস্টেম ভিলেন নাম একজন নিজের দখলে নিয়েছে। স্যারের মুখ থেকে এমন কথা শুনে আমি রাফির দিকে আর রাফি আমার দিকে তাকাচ্ছে। তখন আমি একটা হাসি দিয়ে বললাম, স্যার এখন তাহলে কি করার আছে? স্যার বলল, তাকেও এদের মতো অবস্থা করবা। আমি বললাম, তাহলে স্যার সবে নতুন চেয়ারে বসেছে, একটু চেয়ারে আরাম করে নিক, তারপর ওর যদি আরাম করা শেষ হয় তাহলে সোজা উপরে পাঠাবো নি। স্যার বলল, ওকে, তোমার যেইটা মন চাই। তারপর স্যারের সাথে কথা শেষ করে রাত 8টা পর্যন্ত থেকে স্যার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হলাম। তখন রাফি বলল, দোস্ত, এখন কি নিজের সাথে নিজে ফাইট করবি? আমি বললাম, নিজের সাথে নিজে ফাইট করব মানে? রাফি বলল, আরে স্যার যে বললো ভিলেনকে ওদের মতো করতে, এখন কি করবি? আমি বললাম, আরে ধুর, স্যার বলেছে আর করতে হবে নাকি? আগে ওর অপরাধ থাকতে হবে, আর যেটা সে মানে আমি করব না। আমি এখন মাফিয়া জগৎকে আমার মতো সাজাবো, সেখানে হবে না কোনো অন্যায় অত্যাচার, হবে শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। রাফি বলল, ভাই তুই একটা জিনিস। তারপর রাফির সাথে কথা বলতে বলতে কখন যে বাসার সামনে চলে এসেছি নিজেও জানি না। তারপর গাড়ি থেকে নেমে রাফিকে বিদায় দিয়ে বাসায় ঢুকে রুমের দিকে যাব, তখন বাবা বলে উঠলো, ওই দাঁড়া,
আমি দাঁড়িয়ে গেলাম। বাবা বলল, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমি বললাম, এত রাত কোথায় বাবা, সবে তো 9টা বাজে। বাবা বলল, তুই এখনো সুস্থ হস নাই, তার মধ্যে বাসা থেকে সেই দুপুরবেলা বের হলি আর এখন আসলি, একটু আক্কেল থাকা দরকার, বাসায় বউ আছে, ওটা কি মাথায় নেই? আমি বললাম, স্যার ডেকেছিল, স্যারের কাছে গিয়েছিলাম, তাই একটু দেরি হলো। বাবা বলল, আচ্ছা রুমে যা, ফ্রেশ হয়ে আয় খাবার খেতে। বাবার কথা মতো আর কিছু না বলে আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে টেবিলে বসলাম। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। আর তখন আর চোখে তানিয়ার দিকে তাকাতেই দেখি সে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে খাবার খাচ্ছে। তাই আমি আর তার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে এসে বিছানায় বসে ফোন টিপতে লাগলাম। একটু পর রুমে কারো উপস্থিতি টের পেয়ে সামনের দিকে তাকাতে আমি অবাক হয়ে গেলাম। তার কারণ আমি দেখছি তানিয়া হাতে একটা লাঠি নিয়ে রুমে এসে দরজা বন্ধ করে দিতেছে। আমি বললাম, এই এই আপনি দরজা কেন বন্ধ করছেন? তানিয়া বলল, একটা বড় বিড়াল মারবো তো, তাই শালা অনেক দিন ধরে জ্বালাচ্ছে, কিছু বলতে পারছি না, তাই আজ ভেবে ফেলেছি আজ মেরেই ফেলবো। তানিয়ার এমন কথা শুনে আমি একটা ঢোক গিলে বললাম, বিড়াল মানে? এখানে কই বিড়াল দেখতে পাচ্ছি না তো। আমার কথা শুনে তানিয়া আমার দিকে একটা শয়তানি হাসি দিয়ে আস্তে আস্তে বলল, তুমি কই দেখবা, বিড়ালটাকে তো আমি দেখতেছি, সে এখন আমার সামনে আছে। আমি এই কথা শুনে বিছানা থেকে যখন উঠতে যাব তখন তানিয়া আমার পেটের উপরে এক লাফ দিয়ে উঠে গেল। আমি বললাম, ও মা গো বাঁচাও, আমার উপর আটার বস্তা পড়লো যে। তানিয়া বলল, কি বললি কুত্তা, আমি আটার বস্তা? আমি বললাম, না না আলুর বস্তা। তানিয়া বলল, কুত্তা, তোর এত বড় সাহস, আমাকে বলছিস আলুর বস্তা? তোকে আজ অনেক দিন পর বাগে পেয়েছি, ছাড়বো না, অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আমি বললাম, মানে? তানিয়া বলল, দাঁড়াও বাবু দেখাচ্ছি। এটা বলে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তানিয়া আমার ঠোঁটের উপর হামলা চালিয়ে দিল। শালির কি শক্তি, ঠোঁটে কিসনা দিয়ে দিচ্ছে কামড়, আর এতে আমার মনে হচ্ছে আমার ঠোঁট এই বুঝি কেটে গেল। রাক্ষসী একটা, জীবনে মনে হয় ঠোঁট দেখেনি। 5 মিনিট পর তানিয়া আমাকে ছেড়ে বলল, কি শোনা, এখন কেমন লাগছে? আমি বললাম, এই রাক্ষসী, জীবনে ঠোঁট দেখেননি, এইভাবে কেউ কিস করে? দেখেন আমার ঠোঁটটার কি অবস্থা হয়েছে, পুরো ফুলে গিয়েছে। তানিয়া বলল, কই দেখি দেখি। ইস রে, এ তো অনেক কম হয়েছে, আর একটু দি। তানিয়ার এমন কথা শুনে তাড়াতাড়ি হাত দিয়ে মুখ ঢেকে দিলাম। কি ডাইনি রে, এমনটা কেন করছিস? এতদিন অনেক জ্বালিয়েছিস, আর সব সুদে আসলে নিয়ে নিব। আমি বললাম, ওঠেন আমার উপর থেকে, আমি এই রুমে থাকবো না, আপনি একটা লুচ্চি, না জানি কখন আমার ইজ্জত নিয়ে নেন। তানিয়া আমার কলার ধরে বলল, এই রুম থেকে যাওয়ার চেষ্টা করলে এই লাঠি দিয়ে মেরে আবার ঘরে বসিয়ে রাখবো, আর আমার বরের ইজ্জত আমি নিব না তো কে নিবে? আমি বললাম, আমারই তো সব, কারণ ইজ্জতটা যে আমার। তানিয়া বলল, আর বরটা যে আমার। আমি বললাম, এই আমি কার পাল্লায় পড়লাম, জীবনেও কথা বুঝবে না। তানিয়া বলল, তুমি তোমার রোমান্টিক বউয়ের পাল্লায় পড়েছো সোনা। তানিয়ার কথা শুনে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার ভালো লাগছে না। তানিয়া বলল, এত সহজে তো ছাড়বো না, একটা একটা করে প্রতিশোধ নিব, তারপর ছাড়বো। এখন জানো, সুন্দর করে আমাকে আই লাভ ইউ বলো, বলবা বউ পাখি আমি তোমাকে এত এত ভালোবাসি। আমি বললাম, না আমি কখনো বলবো না, আপনার মতো ডাইনিকে তো কখনোই না। তানিয়া বলল, কি বললি, তুই আমার কথা শুনবি না? আমি বললাম, না। তানিয়া বলল, শেষবারের মতো বলছি, আমি যেমনটা বলছি তেমনটা বল। আমি বললাম, না বলবো না বলবো না বলবো না। আর কিছু বলতে পারলাম না। রাক্ষসীটা আমার ঠোঁটের উপর আবার হামলা দিল। নিজেকে ছাড়ানোর জন্য যত চেষ্টা করছি, কুত্তিটা ততবার কামড়াচ্ছে। আজ আমার ঠোঁটের অবস্থা 12টা বেজে গেল, না জানি খাবার কেমনে খাবো। আল্লাহ রাক্ষসী থেকে বাঁচাও মরে। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলল, জান সোনা, এখন বলবা নাকি আবার দিব? আমি বললাম, না না বলছি বলছি। কাজল কালো ডাইনির মতো চোখ তোমার, ঠোঁটে আছে পেতনির মতো মিষ্টি হাসি। বিশ্বাস করো রাক্ষসী বউ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমার প্রপোজ শুনে তানিয়া রেগে আমাকে বলল, ওই কুত্তা, এটা কি করছিস? আমি বললাম, কেন গো, আমার বউকে প্রপোজ করছি। তানিয়া বলল, ও আচ্ছা, প্রপোজ করছো তাই তো, এখন তাহলে প্রপোজের উত্তর দিতে হবে তাই না? আমি বললাম, দাও দাও উত্তর দাও। তানিয়া বলল, আগে তোমার অডিয়েন্সদের যেতে বলো, তারপর দিব মানে উত্তর। এই এই আপনাদের কি একটু লজ্জা নেই? আরো শুনতে চাচ্ছেন? আরে আরে, বসে থেকে লাভ নাই, আর কিছু হবে না। এখন সুন্দর মতে একটু তাদের বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন, যাতে তাদের ভবিষ্যতে একটা ক্রিকেট টিম বানাতে পারে। আর কমেন্টে একটু বলে যাবেন কেমন হয়েছে গল্পটি। তো আবারও নেক্সট কোনো গল্পে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।